দর্শক, এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া শিমু। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা কিন্তু একজন করে অতিথি নিয়ে আসি, যার সাথে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি অথবা তার সম্পর্কে কথা বলি। আমরা জানি যে তীব্র গরমে এখন আমাদের সবার অবস্থায় খুবই করুণ, কিন্তু তারপরেও আমাদের দৈনন্দিন জীবনযাপন কিন্তু থেমে নেই। আর তাই আজ আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি এই গরমে আসলে আমাদের পোশাক আশাক কেমন হতে পারে, সেই সাথে গরমে আসলে যারা বিয়ে করছেন তাদের ড্রেস আপ কেমন হতে পারে সেই বিষয়ে কথা বলবেন। ঠিকই ধরেছেন, আমরা আজ কথা বলবো সামার ওয়েডিং ড্রেস নিয়ে। আর সেই জন্য আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি ফ্যাশন ডিজাইনার এবং ওনার অফ সাফিয়া সাথী। সাফিয়া সাথী, কেমন আছেন আপু? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কথা বলছিলাম, প্রথমে বলছিলাম যে আসলে গরমে আমাদের এবারের গরমটা আমাদের খুব কষ্ট দিচ্ছে, কিন্তু তারপরেও কোনো কিছু তো থেমে নেই, আমাদের সব কিছুই চলছে নিয়ম মতোই। তো এই গরমে যারা আসলে বিয়ে করছেন বা এই গরমে যাদের বিয়ের প্রতিদিন বাইরে যেতে হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রতিদিন বাইরে যেতে হয়, সেটা নিয়ে আমরা পরে বলবো। মেইনলি হচ্ছে বিয়েটা নিয়ে প্রথমে একটু বলবো যে সামার ব্রাইডদের জন্য আসলে আপনি কাজ করছেন, আমরা সেটা জানি। তো কি কি কাজ করছেন বা আসলে গরমের কথা মাথায় রেখে তাদের ড্রেসে কি রকম ভেরিয়েশনস আপনি এনেছেন? তো বিয়েতে প্রথমেই আমরা কিন্তু বিয়ে বলতেই ভাবি যে অনেক জমকালো পোশাক হবে। বিয়ের দিন আমরা যদিও সেটা কম্প্রোমাইজ করতে চাই না, সেটা চিন্তা করেই মানুষ বিয়ের ইভেন্টগুলো প্ল্যান করছে। সো কাস্টমাররা আমাদের কাছে আসছে, সবার আগে রিকোয়ারমেন্ট হচ্ছে যাতে আরামদায়ক স্বস্তিদায়ক ফ্যাব্রিক হয়। সো আমরা কিন্তু আগের মতো ওই ভারী তসর বা শুধু একই টাইপের ফ্যাব্রিকে আমরা আর আটকে নিই। আমাদের কালেকশানে এখন সফট প্যাটার্নের কটন বেসড অনেক ধরনের সিল্ক এসেছে। সেই কটন বেস সিল্কগুলো অনেকটাই লাইক, আমরা যদি বিয়ের শাড়ির কথা চিন্তা করি, পিওর বেনারসি বা সফট বেনারসি আগের মতো অত শক্ত হয়ে থাকবে বা মোটা লাগবে, এই জায়গা থেকে আমরা অনেক রকমের রিসার্চ করে অনেক কিছু বের করেছি যাতে সামার ফ্রেন্ডলি, কারণ আমাদের দিন দিন তাপমাত্রা বেড়েই যাচ্ছে। এবং আসলে সত্যি কথা বলতে আমরা যদি চিন্তা করি শুধু উইন্টারেই বিয়ে করব, এরকম করে কিন্তু হয় না। অনেকেই খুব সাডেন প্ল্যানেও বিয়ের প্রোগ্রাম প্ল্যান করে ফেলে, আবার অনেক পারপাস থাকে, অনেকে দেশের বাইরে থেকে ছুটি নিয়ে আসে, শুধু এই ছোট্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, তার বাইরে যেতে পারবে না। সো সেই কথাগুলো চিন্তা করে আসলে কিন্তু আমাদের অনেক কিছু মাথায় রেখে সামার ফ্রেন্ডলি। তো সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কালারের দিকেও অনেক গুরুত্ব দিই। অফ হোয়াইট, সুদিং প্যাস্টেল কালার, এ ধরনের বেশি পোশাক ইদানিং বেশি করা হচ্ছে। আর আগে যেমন ছিল এটা রিসেপশনে শুধু আপনার লাইট কালার পরবে, বা আমাদের স্পেসিফিক কিছু ডেট ছিল যে যখন আমরা শুধু ব্রাইডদের দেখতাম লাইট কালার পরতে চাইতো, কিন্তু এখন দেখেন একদিন যেদিন বিয়ে পড়াচ্ছে সেদিনও অনেকে হোয়াইট কালার পরতে পছন্দ করছে, কারণ আমার মনে হয় সবাই আসলে কমফোর্টের কথা এবং চোখের শান্তির ব্যাপারটাও চিন্তা করে। আর সাথে হচ্ছে ওয়েডিং রিসেপশন, এখন সবাই আসলে লাইট কালারের দিকে বেশি থাকতে চাচ্ছে, লাইট কালারটাকেই তারা বেশি প্রেফার করছে। কাজের ক্ষেত্রে আপনি কোন কোন কাজগুলো সামারে ডেফিনেটলি আমরা থ্রেড এমব্রয়ডারিটা বেশি প্রিফার করি। সুতার কাজ, পার্লের কাজ হতে পারে, কিন্তু যে ম্যাটেরিয়ালগুলো জিনিসটাকে আরও অনেক হেভি করে ফেলে এবং ইচিং হতে পারে বা র্যাশ উঠে যেতে পারে, সেটা আমরা একটু কম ইউজ করছি। তারপরেও আমাদের অনেকেরই প্রিভিলেজ থাকে যে আমরা ইনডোর ইভেন্টগুলো করে থাকি, হয়তো এয়ার কন্ডিশন দিয়ে অনেকটা কন্ট্রোল করা যায়, কিন্তু যে অনেকেরই আউটডোর ইভেন্টস থাকতে পারে বা ওইভাবে এয়ার কন্ডিশন যদি সাপোর্ট না দেয়, সেই কথা আমরা আগে থেকেই মাথায় রাখি। আচ্ছা, সেক্ষেত্রে আসলে ব্রাইডদের প্রেফারেন্স বা ব্রাইডদের চয়েসগুলোকে আপনার কতটুকু প্রেফারেন্স দিয়ে থাকেন? আমরা আসলে এত বছর ধরে স্টাডি করে ব্রাইডদের প্রেফারেন্স এবং ওয়েদারের কথা চিন্তা করে আসলে আমাদের ডিজাইন লঞ্চ করা হয়। কারণ ব্রাইডরা যদি সেটা না পড়ে তাহলে আমি আসলে কার জন্য ডিজাইন করছি। সো ব্রাইডরা যে ধরনের পছন্দ করে, আর এখনও সাফিয়ার সাথে একটু বেসপোক অ্যান্ড প্রি অর্ডার বেসড। সো ব্রাইডরা অর্ডার প্লেস করছে তার প্রিফারেন্স অনুযায়ী। সো আমরা ব্রাইডের চয়েস অ্যান্ড ডিমান্ড মাথায় রেখে ডিজাইন করছি মোস্টলি। আচ্ছা, বলছিলেন সাফিয়ার সাথী ব্র্যান্ডটা এখনো পর্যন্ত প্রি অর্ডার বেসডই হচ্ছে, এছাড়াও কেউ যদি স্পট পারচেজ করতে যায় তাদের জন্য তো নিশ্চয়ই অপশনস রয়েছে। আমাদের স্টুডিওতে অ্যাভেলেবল ডিজাইন অ্যান্ড কালেকশন রয়েছে, সেটা মিক্সড কালার বা যে যেরকম পছন্দ করে। অনেকে আসলে সব কিছু নিয়ম ভেঙে সে যে ট্র্যাডিশনাল রেড, সে রেডে থাকতে চায়। এটা টাইমলেস একটা বিয়ের শপিংয়ের মধ্যে ডেফিনেটলি আপনি
লাল জিনিসটা, লাল একটা শাড়ি বা লাল একটা, সেটা হয়তো খুব হেভি না, সব আমাদের এখানে কিন্তু আমাদের তাঁতিরা যে বেনারসি সিল্ক বুনন করে সেটা খুবই মানে ব্রিথ নেওয়ার মতো এবং খুবই লাইট ওয়েটের হয়। সো আগের দিনের ওই বেনারসি ভারী হবে এই ধারণা থেকে আমরা অনেক আগেই বের হয়েছি। আর মাসলিন এখানে অনেক হেল্প করছে, আমাদের দেশীয় বুনন করা মাসলিন, এটা শাড়ি হোক লেহেঙ্গা হোক আনারকলি শাড়িরা। সো ভিতরে একটা লাইট কটন বেসড ইনার দিয়ে দিলেই ড্রেসটা খুব কমফোর্টেবল এবং লাইট ওয়েট এন্ড সাথে খুবই ফ্যাশনেবল প্রেজেন্টেবল। প্রেজেন্টেবল। হ্যাঁ, যথেষ্ট গর্জিয়াস গ্ল্যামারাস। সো আমাদের যেটা ব্যাপার ছিল যে আমরা সবসময়ই চিন্তা করতাম দেশি ডিজাইন অ্যান্ড দেশি কাপড় মানেই আমি কোনো জমকালো অনুষ্ঠানে পরে যেতে পারবো না। কিন্তু জমকালো পরার জন্য এক ধরনের মানুষ আছে, আবার কেউ তাই সবসময় প্লেন অ্যান্ড সফিস্টিকেটেড থাকবে, তাদের জন্যও কিন্তু আমরা যে ডিজাইন করি না সেটা না। সো আমরা সব ধরনের মানুষের টেস্টের কথা চিন্তা করেই মাথায় রেখে কাজগুলো জি। করে থাকছেন। আচ্ছা, একটা সময় পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের দেশে বিয়ের ক্ষেত্রে বা রিসেপশনের ক্ষেত্রে হয় লেহেঙ্গা না হয় শাড়ির উপরই ডিপেন্ডেন্ট হচ্ছে ব্রাইডরা। সেই জায়গা থেকে ব্রাইডরা এখন বের হয়ে এসেছে কিনা, বা তারা ভিন্ন প্যাটার্নের ড্রেসও এখন নিচ্ছে কিনা? লেহেঙ্গা আসলে অনেক ধরনের প্যাটার্ন দিয়ে এখন মানুষ ইনফ্লুয়েন্সড হয়। আসলে প্যাটার্ন ডিফারেন্স চাই বলে সাফিয়ার সাথে অনেক তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছতে পেরেছে, কারণ মানুষ কেন সেই একটা স্টাইলেই থাকবে, সে তাকে ইউনিকভাবে দেখতে চায়, সবার চেয়ে একটু ডিফারেন্ট হবে, সবার চেয়ে একটু স্ট্যান্ড আউট করবে, নিজের বিয়ের প্রোগ্রামের ছবিটা সবার সাথে শেয়ার করবে যাতে মনে হবে ও একটা নতুন ধরনের কিছু পড়েছে। এই প্যাটার্নের ট্রেন্ডটা কিন্তু আবার গ্লোবালি ইনফ্লুয়েন্সড হয়, তারা অনেক ইনফ্লুয়েন্সাররা কি পড়ছে বা অন্য প্যাটার্ন কি চলছে বা আমাদের ইন্টারন্যাশনালি। পার্শ্ববর্তী দেশে আসলে কি কি হ্যাঁ ট্রেন্ড হ্যাঁ চলছে? হ্যাঁ, ইন্টারন্যাশনালি কোন সেলিব্রিটি বা কে কি পড়ছে ওইটা একটা ট্রেন্ড হয়ে যায় এবং সেটা ওরা খুঁজতে থাকে। এটা আসলে কোনো ক্রাইম না, বা এটা আপনি পড়তে চাইতেই পারেন। সো আমাদের দেশের ডিজাইনাররা বা আমরা কি সেই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে সমান ধরনের একই রকম কিছু করতে পারছি কিনা, এটাও কিন্তু একটা মানে যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও ডিজাইন রেডি রাখতে হয়। অবশ্যই চমৎকার বলেছেন, এবং যেটা বলছিলেন যে আমাদের দেশের যারা আসলে ব্রাইড রয়েছে বা যারা আসলে ক্রেতা রয়েছে তাদের কথা মাথায় রেখে এখন ফ্যাশন হাউসগুলো কাজ করছে। এটা আমাদের জন্য অনেক পজিটিভ একটা দিক, এই কারণে কারণ একটা সময় পর্যন্ত আমরা দেখতাম কিন্তু বিয়ের জন্য বা বিয়ের ড্রেসের জন্য ব্রাইডরা, গ্রুমরা, তারা কিন্তু দেশের বাইরের থেকে ড্রেস আনতে বেশি প্রেফার করতো বা তারা সেটার উপর বেশি ডিপেন্ডেন্ট হতো। সো এখন আপনার কাছে কি মনে হয় যে আসলে দেশীয় ব্র্যান্ডের প্রতি বা দেশীয় ফ্যাশন হাউসগুলোর প্রতি ব্রাইড গ্রুমরা কতখানি ডিপেন্ডেন্ট হতে পেরেছে, বা আরো কত তাদের ইনভলভমেন্ট বাড়ানো উচিত? সো আমি 2017-এ যখন আই লঞ্চড ব্রাইডাল ড্রেসেস, আমার এইম ছিল যে আমাদের দেশের মানুষের যেন শপিংয়ের জন্য এই পেইনটা নিয়ে অ্যাটলিস্ট একটা পারপাজে দেশের বাইরে ট্রাভেল করতে না যেতে হয়। অবশ্যই আমরা অনেক দেশ ঘুরবো, ট্রাভেল করব, কিন্তু আমাদেরকে দেশীয় আইটেম, প্রোডাক্টস অ্যান্ড ক্রাফটের দিকে ভালোবাসা তৈরি করতে হবে। এটা একটা দেশপ্রেমের একটা অংশ। অংশ। সো আমরা প্রতিদিনের এত বড় একটা ডিমান্ডের হচ্ছে পোশাকের, সেইটার জন্য আমরা অনেক বেশি বাইরের প্রোডাক্টের দিকে ডিপেন্ডেন্ট হচ্ছি, অথচ আমাদের দেশের গার্মেন্ট থেকে এত ভালো ভালো প্রোডাক্ট বড় বড় ব্র্যান্ড নিয়ে যাচ্ছে তৈরি করে। সো আমাদের এখানে বুটিক বা ডিজাইনার হাউস যেটা, এটা একটু আমি দেখেছি গ্যাপ ছিল। এটা যদিও নিশ মার্কেট, অনেক অনেক কম সংখ্যক মানুষের কথা চিন্তা করে আমি ব্রাইডাল ড্রেস ডিজাইন শুরু করি। আমি খুব রিস্কে ছিলাম যে আসলে আমরা কি মানুষকে দুঃখিত, কনভিন্স। আমার একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে আপনাকে। আসলে আমরা এখন আজানের জন্য একটা বিরতি নিয়ে নিব, তারপর আমরা ঠিক এই টপিকটাতেই ফেরত আসব। দর্শক, আমরা একটি আজানের বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি লাইফ অ্যান্ড বিউটিতে। আমরা কথা বলছিলাম ব্রাইডাল ওয়্যার নিয়ে, এবং সাফিয়া সাথী আসলে কি কি এক্সক্লুসিভ কাজ করে সেটা নিয়ে। তো একটু জানতে চাই যে সাফিয়া সাথী শুরু করেছিল কখন থেকে, এবং আমরা জানি যে সাফিয়া সাথী ব্রাইডাল ওয়্যার নিয়ে আসলে স্টার্ট করেছিল, সে সম্পর্কে একটু বলবেন। তো আমরা যেটা বলছিলাম যে আমরা 2017-এ স্টার্ট করেছিলাম এইটা চিন্তা করে যে আমাদের দেশের মানুষ তাদের স্পেশাল ডেতে আমাদের এখানকারই ডিজাইনার ওয়্যার হোক, আমাদের এখানে ম্যানুফ্যাকচার্ড কাপড়ই পরবে। সো এখন মাসাল্লাহ আমার 2019 মানে বিফোর প্যান্ডামিক কোভিড। আমাকে চিন্তা করতে হয়েছিল যে আসলে এটা সাস্টেইন করবে কিনা বা আমাদেরকে স্টপ করে দিতে হবে কিনা, কারণ আমরা তো খুব বেশি এটা একটা প্যাশনের জায়গা থেকে শুরু করেছিলাম। সো আমাকে বুঝতে হয়েছে যে আসলে মানুষ কি বিয়ের পোশাকের জন্য আমাদের এখানে রিলাই করবে নাকি আবার আমাদেরকে পিছিয়ে যেতে হবে। কিন্তু আমরা দেখলাম যে মানে কোভিড আসা পর্যন্ত ইট ওয়াজ হিউজ রেসপন্স, দেন
আমাদের লকডাউনের জন্য আমাদেরকে সবাই, এটা আসলে কম বেশি সবাইকেই থেমে যেতে হয়েছিল, খুব খারাপ সিচুয়েশনে পড়েছিলাম। সো আমি যেহেতু শুধু বিয়ের পোশাক ডিজাইন করতাম, আমার ম্যাটেরিয়ালস অ্যান্ড ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ওই ওই বেসে। সেন্ট্রিকই ছিল। সো আমার লকডাউনে আমি আর সবাই যেরকম ঈদের জন্য ডিজাইন লঞ্চ করছিল বা কিছু ঘরের কাপড় লঞ্চ করছিল, যে লকডাউনে সবাই ঘরে থাকা শুরু করলো, সো আমাদের এখন বাসায় পরার কাপড় দরকার হচ্ছিল। সো আমি আবার ওই জায়গাটাতে একদমই কাজ করতে পারিনি তখন। কিন্তু সেই সময়টা একটা চ্যালেঞ্জের আবার মুখে পড়তে হ্যাঁ, হয়েছিল। একদমই। সো লকডাউন শেষ হতে হতে আমি দেখলাম যে মানুষ আবার বিয়ের কথা চিন্তা করছে। লাইক 4 মান্থসের মতো আমাদের একটু পজ দিয়েছিলাম। তো তারপর আবার এটা খুব ভালো, যেহেতু দেশের বাইরে যাওয়ার বর্ডারও ক্লোজ ছিল, সো মানুষ একটু ঘরমুখী হলো। সো ওই আমাদের জায়গাটাতে দেশীয় ডিজাইনারদের জন্য এটা কিন্তু এটাকে অ্যাকচুয়ালি একটু ভালো, ভালোই হয়েছে। হ্যাঁ। সো ওই সময় যারা টেস্ট করলো যে না এটা এখানে ভালো পাওয়া যায়, সেই ফ্যামিলিগুলো কিন্তু এখনো ঘুরে ঘুরে আমাদের কাছে আসে। রিপিট কাস্টমার তারা। হ্যাঁ, আর আমি 2018 বা 19 থেকেই দেখছি ওই সময়ের যারা এক্সপিরিয়েন্স করেছে আমাদের ডিজাইন, তাদের ফ্যামিলি ফ্রেন্ডসরা কিন্তু ভুলেনি যে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, এবং তারা কিন্তু ঘুরে ঘুরে তাদের ফ্রেন্ডসদেরকে পাঠায় আমাদের কাছে। অবশ্যই তাই, এবং তো সবথেকে বড় কথা, বিপদের সময় আপনারাই ছিলেন তাদের True. সঙ্গী। সো হ্যাঁ, সেই জায়গা থেকে কিছু পার্মানেন্ট বা কিছু রেগুলার ক্রেতা বা কাস্টমার্স আপনারা পেয়ে গেছেন। কথা বলছিলাম আমরা যেহেতু সামার ব্রাইডদের নিয়ে এবং সামার ব্রাইডাল ওয়্যার নিয়ে, সো আমরা একটু দেখিয়ে দেব আমাদের দর্শকদের যে এই গরমের জন্য আসলে সাফিয়া সাথী তাদের জন্য কি নিয়ে এসেছে, তারা যেন এই গরমেও তাদের অনুষ্ঠানগুলোকে, তাদের যেই বিয়ের অনুষ্ঠান, ওয়েডিং যে ফাংশনগুলো, তারা যেন কমফোর্টেবলি অ্যাটেন্ড করতে পারে, সেটার জন্য সাফিয়ার সাথে কি করেছে সেটা আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখিয়ে নিয়ে আসবো। চলুন দর্শক, আমরা দেখে আসি যে সাফিয়া সাথীতে আসলে আপনাদের জন্য এই গরমের কথা মাথায় রেখে কি কি এক্সক্লুসিভ রয়েছে। চমৎকার, আমরা দেখে নিলাম আসলে যে এই গরমের কথা মাথায় রেখে সাফিয়া সাথী আসলে তার ক্লায়েন্টদের জন্য কি ধরনের ভেরিয়েশনস নিয়ে এসেছে, এবং চমৎকার কিছু কাজ আমরা দেখেছি, ডিজাইনের প্যাটার্নগুলো বেশ সুন্দর। আচ্ছা, আমরা জানি সাফিয়া সাথী হচ্ছে ব্রাইডাল কালেকশনের জন্য বেশ ফেমাস, এবং সবাই বেশ পছন্দ করছে সাফিয়া সাথী ব্র্যান্ডটিকে ব্রাইডালের জন্য। এবং অনেকের কিন্তু আসলে একটা কমপ্লেইন ছিল যে যেহেতু তারা আপনি যেটা বলছিলেন যে ইউনিক ডিজাইন করার কথা আপনি মাথায় রাখেন, এবং
ঠিক আসলে ক্লায়েন্টরা কি চাচ্ছে তার উপর বেস করেই আপনি কাজ করেন। তো সেই জায়গা থেকে অনেকের একটা কমপ্লেইন ছিল যে শুধু ব্রাইডাল কেন, এখন শুধুমাত্র কি আমরা বিয়ের একটা অকেশনেই আপনাকে পাবো কিনা, বা আপনার ড্রেসগুলো বা আপনার এই যে ইউনিক টেস্ট আমরা অন্য সময় কেন পাচ্ছি না। সেই কথা মাথায় রেখে কিন্তু আপনি সম্প্রতি একটি নতুন ব্র্যান্ড লঞ্চ করেছেন রেগুলার ওয়্যারের জন্য, অফিস ওয়্যারের জন্য। সেটি সম্পর্কে আমাদের একটু বলবেন। হ্যাঁ, আসলে আপনি একদমই ঠিক বলেছেন যে কমপ্লেইন ছিল অনেকেই আসলে বিয়ের ইভেন্ট এবং খুব বড় পার্টি না থাকলে আমরা সেই রকম ডিজাইন ছাড়া করছিলাম না। ইভেন ঈদের সময়ও দেখা যেত যে আমরা খুব ছোট করে কিছু প্রোডাক্ট লঞ্চ করেছি, কারণ ঈদের সময়ের জন্য আমরা খুব সারা বছর যেহেতু আফটার ঈদও ওয়েডিং ড্রেসের প্রেশার থাকে, আমরা খুব বেশি লঞ্চ করতে পারতাম না। তো ওদের কাস্টমারদের ডিমান্ড এবং মানুষের কথা চিন্তা করে, যারা আমাদের কাছের আপনজনও আছে, ফ্রেন্ড বন্ধুরা আছে বা পরিচিত যারা আছে, ইভেন আমাদের যারা ব্রাইড গত বছর বা আগের বছরগুলোতে বিয়ে করেছে, তারা কিন্তু তাদের অনেক ইভেন্টের জন্য আমাদের ডিজাইন পড়তে পছন্দ করে বা চায়। সো সাইজ অ্যান্ড শেপ অ্যাভেলেবিলিটির জন্য কথা চিন্তা করে হচ্ছে আমরা একটু রিটেল স্টাইলে যেতে চাচ্ছিলাম। সো এইটা বঙ্গগড়া নামে এসেছে। বঙ্গ হচ্ছে বাংলাদেশে তৈরি করা প্রোডাক্ট। সো আমরা সাফিয়ার সাথেও যদিও বাংলাদেশেই তৈরি বা আমাদের এখানকার আর্টিস্টদের নিয়ে, কিন্তু এটার ম্যাটেরিয়ালস অ্যান্ড স্টাইল এবং বঙ্গগড়ার স্টাইল টোটালি ডিফারেন্ট। বঙ্গগড়াতে আমরা দেশীয় তাঁতের শাড়ি, যেগুলো হ্যান্ডলুম বা সিল্ক, রাজশাহীর সিল্ক বা সিলেটের মণিপুরি, এই ধরনের মেটেরিয়ালস বিশেষ করে। আর আমি টাঙ্গাইলের মেয়ে, আমি টাঙ্গাইলে বড় হয়েছি। সো আমার একটা রুট বলেন, আমার একটা উইকনেস হচ্ছে তাঁতের শাড়ি। সো আমরা তাঁতের মেটেরিয়ালের উপরে এক্সপেরিমেন্ট করছি বা ওইটা বেস করে হচ্ছে প্রোডাক্টগুলো ডিজাইন করছি। করা হচ্ছে। আচ্ছা, আমরা এই পর্যায়ে একটি বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আমরা আবারও ফিরে আসবো। দর্শক, নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতি শেষে আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি লাইফস্টাইল বিষয়ক আমাদের আজকের আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। তো আপু, কথা বলছিলাম আমরা দেশীয় তাঁত নিয়ে, দেশীয় কাপড় নিয়ে, এবং তাদের কথা মাথায় রেখে আপনি আসলে তাদের কথা এবং ক্লায়েন্টদের কথা মাথায় রেখে আপনি আসলে এই প্রজেক্টটা লঞ্চ করেছেন। রেসপন্স কেমন পাচ্ছেন? সত্যি কথা বলতে আমরা খুব কম সময়ে অনেক ভালো রেসপন্স পাচ্ছি, এবং ডিজাইন ওয়াইজ আমার যে ভার্সেটাইল স্কিলস ইন দিস ডিজাইন, এখন যেহেতু আমাকে বলে দেওয়ার কেউ নেই এই শোটা যারা দেখছে, কারণ সবাই ভাবতো আমি তো খুব গ্ল্যামারাস অ্যান্ড Gorgeous. গর্জিয়াস ড্রেসেস বানাই, কেন আমি কিভাবে, কারণ আমি তো স্টার্ট করেছিলাম ব্যাক ইন 2013 যখন আমি স্টুডেন্ট ছিলাম। তখন কিন্তু আমার স্টার্ট হচ্ছে কুর্তি, সালোয়ার কামিজেস এবং রেগুলার ওয়্যার দিয়ে। তারপরে না আমি আমার এক্সপার্টিজ অ্যান্ড আমি চিন্তা করলাম আমি তাদের জন্য ডিজাইন করতে চাই যারা আমার ড্রেসটা ওয়ার্ড্রোবে রেখে দিবে। এখন আপনি যদি শুরুতে প্রথম দিকে আমি যে ধরনের রেগুলার ওয়্যার ডিজাইন করছিলাম, এটা একটা সিজনে পরবে বা কিছুদিন পরে, কিন্তু মানুষ মনে রাখবে না। কিন্তু ব্রাইডাল ওয়্যারটা এমন যে আমার মনে হতো যে মানুষ আমাকে মেমোরিজ তাদের, থাকে। হ্যাঁ, অনেক কাস্টমারের সাথে আমার সারা জীবনের একটা সখ্যতা হয়ে যায়, এবং আমার মনে হয় তারা আমাকে মানে দিনের পর দিন মনে রাখে আর কি। তবে ম্যাক্সিমাম মানে 100%ই আমাদের মানে পজিটিভ মেমোরিজ মানুষের সাথে। কিন্তু তারপরেও আমার মনে হলো যে এখন আমি যেহেতু একটু গুছিয়ে উঠেছি, উই হ্যাভ স্পেসিফিক কাস্টমার্স ওইখানে, তো আমার এখন মনে হলো যে এটা রাইট সময় যখন আমরা রেগুলার ওয়্যার নিয়েও কাজ করতে পারি। আচ্ছা, তো আবারও চলে আসি গরমের মধ্যেই। তো এই গরমের কথা মাথায় রেখে কি ধরনের পোশাক আসলে আপনি এখন রেডি করছেন ক্লায়েন্টের জন্য? আমরা কটন বেস খাদি কাপড়ের উপরে হ্যান্ড স্ক্রিন ব্লক প্রিন্টেড খুব কমফোর্টেবল কিছু সালোয়ার কামিজ, কুর্তা, টু পিসেস, সেটা আমার বঙ্গগড়া পেজেও দেখতে পারবে এবং সাফের সাথে পেজেও আছে। আমরা সিল্ক, যদি দাওয়াত বা কোনো বিয়ের ইভেন্টের জন্য চিন্তা করি, তারপরে খুব লাইট ওয়েটের কিছু ক্রেপ সিল্ক, কিছু সফট রেয়ন কটন, এরকম অনেক ধরনের মেটেরিয়ালস ব্যবহার করছি, যেটা খুবই কমফোর্টেবল বাট একই সাথে প্রেজেন্টেবল সব ধরনের ইভেন্টের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। যেহেতু তাঁতিদের পোশাকের কথা বা তাঁতের কথাই আপনি বলছিলেন, যে আমরা কিন্তু একটা সময়ে একটা টেনশনে পড়ে গেছিলাম যে এই যে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য তাঁত এবং তাঁতি,
তাদের আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারছিলাম না, যেহেতু প্রথমেই বলছিলাম যে আমাদের দেশের যারা ভোক্তা রয়েছে বা যারা ক্রেতা রয়েছে তারা বাইরের পোশাকের প্রতি, বাইরের ফেব্রিকের প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল। সো সেই জায়গা থেকে আমরা এখন দেখছি যে যারা যে ফ্যাশন হাউসগুলো আমাদের রয়েছে, ডিজাইনাররা রয়েছে, তারা কিন্তু প্রচুর কাজ করছে আমাদের দেশীয় ফেব্রিক্স নিয়ে। সেই কারণে আমাদের তাঁতিরা বোধহয় এখন একটু রিলিফ পাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে তাঁতিদের বাঁচিয়ে রাখার জন্য বা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য যেই পরিমাণ আসলে চাহিদা দরকার, সেই পরিমাণ ক্লায়েন্টরা এটার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে কিনা? সত্যি কথা বলতে এখন আসলে সবাই কমফোর্টেবল এবং আরামের কথা চিন্তা করে। যেদিক থেকে পাকিস্তান বা ইন্ডিয়া হচ্ছে তাদের কটন এবং মিক্স কটন দিয়ে অনেক বড় একটা বাজার যদিও ধরে রাখার চেষ্টা করে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন লঞ্চ করে, কিন্তু সেই সাথে আবার আমাদের আমাদের তাঁতের যে প্রসেসটা যেটা হচ্ছে বুননের যে যন্ত্রটা, এটাতে কিন্তু দিনের অর্ধেক সময় তারা মাটির নিচে বসে গাটা দিয়ে তারপরে বুননটা করে এবং অনেক লম্বা সময় ধরে এক একটা প্রোডাক্ট তৈরি হয়। সেই অনুযায়ী আসলে সেই পরিমাণ কষ্টের বিনিময়ে যে পারিশ্রমিক সেটা খুব কম আসে। কিন্তু তারপরেও এই বছরগুলোতে দেখলাম আমি তাঁতিরা তাদের প্রাইস কিছুটা বাড়িয়েছে। আর আমরাও তার সাথে একমত, ডিজাইনাররাও আমার মনে হয় তাদের এই অ্যামাউন্টটা দিতে অসুবিধা নেই, কারণ এখন আসলে সব কিছুরই দিন দিন প্রাইস বেড়ে যাচ্ছে। কিন্তু সেইটা তুলনা করে অনেক ব্র্যান্ড মানে অনেক কিছুর চেয়েও যথেষ্ট কম, অনেক রিজনেবল। কিন্তু যদি ডিজাইনাররা রেগুলার নতুন নতুন ডিজাইনের পদ্ধতি করে যেটা পড়লে মানুষকে আসলে সুন্দর লাগে, সেটা আমরা ট্রেন্ড সেট করতে পারি। এবং এটা আসলে ডিজাইনারদেরই ক্ষমতা আছে বা ইউথদের ওই পাওয়ারটা আছে, যারা হচ্ছে ওই ধরনের প্রোডাক্ট ডিজাইন করবে যাতে হচ্ছে তাঁতিদের কাজের ব্যস্ততা বাড়ে এবং পারিশ্রমিকও তারা পায়। না হলে তো কিছুদিন আগে টাঙ্গাইলের তাঁত ইন্ডিয়ায় রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছিল। তো কারণ ওরা এটার ভ্যালু জানে। আমাদের এখানে যখন স্লো যাচ্ছিল আমি কিন্তু তখনও দেখেছি যে টাঙ্গাইলে তাঁতিরা বড় বড় কার্টন করে কলকাতায় পাঠাচ্ছে তাদের শাড়ি। সো ওরাও কিন্তু প্রপার ভ্যালুটা অন্য দেশ থেকে পাচ্ছে কিন্তু আমাদের এখান থেকে। তো আমাদের দেশের মানুষের একটু সচেতন হওয়া দরকার। তাঁতের শাড়ি বা এখানের কোনো বুননই আমাদের কিন্তু খারাপ না, মানে সব কিছুই দেখতেও সুন্দর। কিন্তু আমরা আসলে ট্রেন্ড এবং বিদেশি ব্র্যান্ডটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি অনেক সময়, যে না ও এটা পরেছে আমাকেও এই ব্র্যান্ডটা পরতে হবে। কিন্তু ইন্ডিভিজুয়াল স্টাইল বলে যে যা আছে সেটা কিন্তু আমার মনে হয় অনেকে খুব কনফিডেন্টলি ক্যারি করে এবং তারা বোল্ডলি বিউটিফুল। অবশ্যই তাই, এবং আমার মনে হয় যে এই জিনিসটা ইতোমধ্যে সবাই বুঝে গেছে যে আমরা যদি দেশীয় ব্র্যান্ডগুলো ইউজ করি বা আমরা যদি দেশীয় ফেব্রিক ইউজ করি, এটা যেমন আমাদের জন্য টাইম কনজিউমিং, ঠিক তেমনই আমাদের কিন্তু খরচটা অনেক বেশি কমে যাচ্ছে এবং আমরা খুব গর্বের সাথেই আমাদের নিজস্ব যে ট্রেডিশনস আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সাফিয়া সাথীর আর ফিউচারের কি কি প্ল্যান রয়েছে বা নতুন আর কি চিন্তা করছে সাফিয়া সাথী তার ক্লায়েন্টের জন্য? আমরা আসলে আপাতত এখন আমরা চাচ্ছি আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে, দেশ এবং দেশের বাইরে। ইতিমধ্যে আমাদের আসলে বিয়ের সিজনে 80% অর্ডার আসে দেশের বাইরের প্রবাসী বাঙালি এবং অনেক ফরেনার যারা আছে অনলাইনে দেখে আমাদেরকে। সো আমরা অনলাইন মিটিং এবং বাইরে থেকে কনসালটেন্ট করে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিই। সো আমাদের ফিউচার আসলে অনেক প্ল্যান আছে, যতদূর আসলে হ্যাঁ, নিয়ে দেশের যাওয়া বাইরে যায়। কোনো আউটলেট খোলার ইচ্ছা রয়েছে কিনা সেটা তো সাফিয়া সাথীর? ডেফিনেটলি সাফের সাথে কোনো সময় কোনো না কোনো একটা সময় গ্লোবাল হবে। এখনও আমরা অনেক রেসপন্স পাচ্ছি এবং পাঠাচ্ছি, কিন্তু এটা আরও অনেক বড় স্কেলে হবে ডেফিনেটলি। কিন্তু সেটা আসলে খুব রিসেন্টলি হতে পারছে কিনা এটা আসলেই বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। সেটা আসলে আরো বেশি সাপোর্ট পেলে বা কাস্টমারদের ক্লায়েন্টদের হ্যাঁ। আরো বেশি উৎসাহ পেলে তখন হয়তো বা সেটা ভাবা যাবে। আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে যখন আপনি শুরু করেছিলেন প্রথম 2013, আমরা সেই সময়কার কথাটাও যদি ধরি, তখনও কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট, আমাদের দেশীয় ব্র্যান্ড ক্লদিং এবং ডিজাইনার তারা খুব বেশি শঙ্কায় থাকতো যে আসলে আমার এটা কি ক্লিক করবে কিনা বা এই পোশাক বা আমার এই ব্র্যান্ডটাকে নেবে কিনা আমাদের ক্লায়েন্টরা। সেই জায়গা থেকে অনেকেই ক্যারিয়ারটাকে এখানে বিল্ড করতে ভয় পেত অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার, বা একটা ফ্যাশন হাউস খুলতে তারা ভয় পেত। সো আপনার কাছে কি মনে হয় এখন যারা অ্যাকচুয়ালি চাচ্ছে ফ্যাশন ডিজাইনিং করতে অথবা তাদের নিজস্ব একটা ব্র্যান্ড লঞ্চ করতে অথবা তাদের একটা ফ্যাশন হাউস খুলতে, তাদের জন্য এখন এটা পারফেক্ট সময় কিনা? আহ, পোশাক হচ্ছে আমাদের অন্যতম একটা দৈনিক চাহিদার মধ্যে একটা। আপনি যে যে অবস্থায় থাকেন কোনো না কোনো একটা পোশাক লাগবে। সো ফ্যাশন খুবই রেগুলার চেঞ্জ হয়, স্টাইল চেঞ্জ হয়। আমাদের এখানে আমি বলবো চাহিদার তুলনায় আমাদের ডিজাইনার কম আছে দেখেই কিন্তু আমাদের মার্কেট অন্য দেশের মার্কেট বা ডিজাইনার এসে ঢুকে যাচ্ছে। সো আমাদের এখানে আরেকটা ফ্রাস্ট্রেশন হচ্ছে
একটু ধৈর্য ধরে ব্র্যান্ড এস্টাবলিশ করতে হয়, যেটার জন্য অন্য বিজনেসগুলোতে যেমন পার্টনারশিপ, ইনভেস্টমেন্ট অ্যান্ড বিজনেসের মূলধন নিয়ে অনেক রকমের শেয়ার অ্যান্ড অনেক রকমের প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু আমাদের দেখা যায় এটা একটু ফিমেল সেন্ট্রিক বিজনেস হয়ে যাওয়াতে যে যারা অন্য কোনো কাজ করছে না তারাই হয়তো ক্লোদিং বিজনেস করবে বা একটা হয়তো ঘরের একটা মধ্যে বসে। মাইন্ডসেট হয়ে হ্যাঁ, গেছে এরকম। সো এই মাইন্ডসেট থেকে চেঞ্জ করে ইভেন আমি অ্যাপ্রিসিয়েট করব আরও মানুষ যদি ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউটে পড়ে, এবং আরও আমি যেমন অনেক বছর ধরে খুঁজেও প্রপার প্রোডাকশন ম্যানেজার পাই না, আমার অ্যাসোসিয়েট ডিজাইনার্স টিমটা আমি গুছাতে পারি না সবসময় খুব পছন্দ মতো, কারণ প্রপার লোক পাওয়া যায় না, বারবার জানা লোক, জানা লোক, এডুকেটেড। হ্যাঁ। সো যারা প্যাশনেট এবং কাজ করতে চায়, সো এই জায়গাটাতে অনেক গ্যাপ আর কি। সো আরও বেশি ইনস্টিটিউট হওয়া দরকার এবং আরও স্টার্ট করা দরকার। শুধু বিজনেসই যে করবে সেটা না, কেউ জবেও কিন্তু এই সেক্টরটাকে চিন্তা করতে পারে, কারণ সব সব ব্যবসায়ীরাই আমরা দেখছি অনেক হাই স্যালারি দিয়ে দিয়ে কিন্তু লোক নিয়োগ দিচ্ছে তাদের। সো অনেক ডিমান্ড আছে। ইভেন আপনি যে কাটিং মাস্টার, তারও অনেক ডিমান্ড, কারণ আমাদের অনেক ধরনের প্যাটার্নস নিয়ে করতে হয়। সো যারাই আসলে করতে চাচ্ছে তাদেরকে আমরা বলবো প্রপার প্ল্যান নিয়ে, ডেফিনেটলি টেক বেসড হতে পারে, পার্টনারশিপের দিকে অভ্যস্ত হতে হবে, ফাইন্যান্সের প্রেশার নিজে নেওয়া যাবে না, ফাইন্যান্সের প্রেশার নিজে লাইক স্লো গ্রোথ হয়ে যায়। সো আমরা যখন, আমি তো ডিজাইনার, আই এম নট প্রপার ইনভেস্টর, সো আমাকে কিন্তু ডিজাইন দেখানোর জন্য প্রতিনিয়ত ইনভেস্ট করে যেতে হচ্ছে, এবং আমি শুরু থেকে যেহেতু একাই করছিলাম, সো আমি এটাকে একাই রেখেছি। তো এখন অনেক বড় হয়ে যাওয়ার পর আমি কিন্তু চিন্তা করি না যে আমি এখন কোলাবোরেশন করব বা পার্টনারশিপে যাব। এইটা এই কিন্তু চ্যালেঞ্জগুলো আপনি কাটিয়ে উঠতে পেরেছেন, যে চ্যালেঞ্জগুলো অ্যাকচুয়ালি একা বিজনেস করতে গেলে ফেস হ্যাঁ, করতে সো হয়। এটা সবাই শুরুর দিক থেকে যে ধৈর্য থাকবে বা ওই প্যাশন থাকবে যে না আমি কন্টিনিউ করে যাব, ছেড়ে দিব না, এটা কিন্তু সবার হয় না। সো গ্রুপ টিম ওয়ার্ক, অ্যান্ড আমি সবসময় ইয়াং যারা আসতে চাচ্ছে তাদেরকে সাজেস্ট করব 4জন এক্সপার্ট মিলে যদি একটা বিজনেস স্টার্ট করা যায়, একজন ফাইন্যান্স এক্সপার্ট, একজন ডিজাইন এক্সপার্ট আর একজন বিজনেস হেড, এরকম তাহলে বোধহয় এটা আমাদের জন্য আরো বেশি ইজি বড় হয়ে করতে যায়। পারবে এবং সাস্টেইন করতে পারবে এবং অনেক দিন ধরে এটাকে মানুষের কাছে পৌঁছাতে পারবে। আমি খুবই চাই যে মানুষ, বাংলাদেশের ডিজাইনাররা এমন ইন্ডাস্ট্রি তৈরি করুক যারা হচ্ছে অন্য দেশের কাপড় এসে এখানে জায়গা করে না নিতে পারে। অবশ্যই তাই, এবং সেই সাথে আপনি যেটা বলছিলেন যে এখন কিন্তু জব অপরচুনিটি অনেক বেশি আমাদের এখানে, কারণ আমাদের প্রপার স্কিলফুল লোক অনেক বেশি প্রয়োজন হচ্ছে। সেই জায়গা থেকে কেউ যদি জেনে নিয়ে আসলে কাজটা করে এবং কেউ যদি অ্যাকচুয়ালি চায় যে না আমি এখানেই আমার ক্যারিয়ারটা করব, তাহলে সেই সুযোগটা এখন প্রপারলি এসেছে। সো সেই জায়গা থেকে কারো এখন আর ভয় পাওয়ার কিছু নেই, কেউ চাইলেই আসলে ফ্যাশন ডিজাইনিংটাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে। ডেফিনেটলি অনেক ভালো, এবং পিছনে ফিরে তাকানোর মতো তার পড়ে যেতে হবে না, কারণ হচ্ছে এটাতে সবসময়ই ডিমান্ড আছে এবং থাকবে। মানুষ পোশাক পরেই যাবে। ইভেন মহামারীর সময়ও দেখেছেন অন্য সব কিছু বন্ধ থাকলেও পোশাক ক্রয় বন্ধ ছিল না। একটু টেস্টটা বোধহয় ডিফারেন্ট হয়েছে, বাট হ্যাঁ, সেই চাহিদাটা সবসময় ছিল। অনেক ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে এসে গল্প করার জন্য। চমৎকার কিছু ড্রেস আমরা দেখলাম, আপনার সাফিয়ার সাথে কি কি আসলে সবাইকে অফার করছে সেটাও আমরা দেখেছি, এবং এটিএন বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকেও অনেক বেশি শুভেচ্ছা থাকলো আপনার প্রতি। আপনি আরো অনেক বেশি এগিয়ে যান, এটি আমাদের সকলের চাওয়া। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য। অনেক শুভকামনা এটিএন বাংলার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলায়।